স্নেহের 2024 সালের নতুন বছরের সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সপ্তম শ্রেণীর থার্ড সামেটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষার বাংলার কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে কিন্তু আমরা সপ্তম শ্রেণীর থার্ড সামেটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষার বাংলার কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস আমাদের রয়েছে 70 আর সময় তোমাদের রয়েছে 2 ঘন্টা 30 মিনিট। একে তাকে রয়েছে নিচের বিকল্পগুলির মধ্যে সঠিক বিকল্পটিকে বেছে নাও, যে কোনো তিনটি। প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 3 = 3। প্রথম, আত্রাই শিলাবতী পদ্মা ইছামতি নামক একটি নদীর ওপর বোটে করে ভেসে চলেছে। উত্তর হবে আত্রাই। পরের প্রশ্ন, ননিবালা দেবী জন্মগ্রহণ করেছিলেন যেখানে? চন্দননগর, মানিকতলা, বালি না রিষ্টা? উত্তর হবে বালি। পরের প্রশ্ন, নেবুর হবে নেবুর পাতায় করম চা, হে বৃষ্টি ইতালিতে, লন্ডনে, স্পেনে না জাপানে চা? উত্তর হবে স্পেনে। পরের প্রশ্ন, সেই সন্ধেই ডেভান্টের কাছে ছিল মাত্র 5, 6, 7 না 8 শিলিং? উত্তর হবে 6। পরের প্রশ্ন, রেফারি দিব্যেন্দুবাবু খেতে ভালোবাসতেন কাঁচাগোল্লা, আমৃতি, জিলিপি না সন্দেশ? উত্তর হবে জিলিপি। প্রশ্ন, করলিবাবুর বাড়িতে শ্যামাসঙ্গীত হয় শনিবার, রবিবার, মঙ্গলবার না বৃহস্পতিবার সকালে? উত্তর হবে রবিবার সকালে। 2000 খুব সংক্ষেপে নিচের যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 1 করে 1 × 3 = 3। প্রথম, শান্তিনিকেতনের মাঠে যখন বৃষ্টি নামে তখন কবির মনে কেমন অনুভূতি হয়? শান্তিনিকেতনের মাঠে বর্ষা নামলে কবির মনে নতুন লেখা গানগুলি উকি দেয় এবং গুনগুন স্বরে আপনা আপনি গেয়ে ওঠে তিনি। কখনো বা এসরাজে বাজিয়ে তোলেন বর্ষার প্রাকৃতিক পরিবেশে যেন কবির মনে গানের সৃষ্টি করে। প্রশ্ন, ননিবালা দেবীকে কাশীর জেল থেকে কোথায় আনা হয়েছিল? উত্তর লিখবে ননিবালা দেবীকে কাশীর জেল থেকে কলকাতা প্রেসিডেন্সি জেলে আনা হয়েছিল। শহরের মধ্যে বেশ একটু সাড়া পড়ে গেছে। এই সাড়া পড়ার কারণ কি? টাউন স্কুল ও মিশন স্কুলের মধ্যে ফাইনাল ফুটবল ম্যাচকে কেন্দ্র করে শহরের মধ্যে বেশ সাড়া পড়ে গেছে। কলেজের স্কুলে কে জাদু খেলা দেখিয়েছিল? চাঁদ বিয়া নামে একজন জাদুকর সেখানে খেলা দেখিয়েছিল। বৃষ্টির জন্য মনটা খারাপ বক্তাকে? মাইকেল অ্যান্টনি প্রণীত রাস্তায় ক্রিকেট খেলা নামাঙ্কিত গদ্যে উদ্ধৃত উক্তিটির বক্তা হলেন গল্পকথক সেলো। তিনি তাকে রয়েছে নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর নিজের ভাষায় লেখো। প্রশ্নের মান 2 করে 2 × 2 = 4। ননিবালা দেবী পলাতক হলেন। ননিবালা দেবী পালিয়ে যেতে বাধ্য হয়েছিলেন কেন? তিনি পালিয়ে কোথায় গিয়েছিলেন? সেখানে তিনি কোন অসুখে আক্রান্ত হন? উত্তর লিখবে পুলিশ তাকে গ্রেপ্তারের জন্য তৎপর হয়ে উঠলে তিনি পালিয়ে যেতে বাধ্য হন। তিনি পালিয়ে পেশোয়ারে গিয়েছিলেন, সেখানে তিনি কলেরা রোগে আক্রান্ত হলেন। আজকের খেলাটা যে খুব জমবে তাতে সন্দেহ নেই। কোন বিশেষ দিনের কথা এখানে বলা হয়েছে? সেই দিনের সেই খেলার মাঠের দৃশ্যটি নিজের ভাষায় বর্ণনা করো। টাউন স্কুল ও মিশন স্কুলের মধ্যে ফাইনাল ফুটবল ম্যাচের দিনের কথা বলা হয়েছে। খেলা শুরু হওয়ার কথা ছিল বিকেল 5টায়, কিন্তু 4টে বাজতে না বাজতেই মাঠের চারপাশে লোকজনে ভরে যায়। 2 স্কুলের ছেলেরা মাঠের চারপাশে কাতার দিয়ে দাঁড়িয়ে পড়ে। খেলার মাঠ সারাক্ষণ উত্তেজনাপূর্ণ ছিল। দর্শকদের মধ্যে থেকে মাঝে মাঝে কল্লোল উঠছিল। শেষ পর্যন্ত বিজয় মাল্য ছিনিয়ে নেয় টাউন স্কুল। রসু, আমি তোমাকে প্রমাণ করে দিচ্ছি। নরহরি কার কাছে কী প্রমাণ করে দিতে চেয়েছিল? নাট্যকার রবীন্দ্রনাথ ঠাকুর প্রণীত হাস্যকৌতুক গ্রন্থের অন্তর্গত চিন্তাশীল নামাঙ্কিত নাটিকায় উদ্ধৃত উক্তিতে নরহরি তার দিদিমার কাছে প্রমাণ করে দিতে চেয়েছিল যে মাছি কখনো ভন ভন শব্দ করে না। আসলে মাছি যখন উড়তে থাকে তখন তার ডানায় এমন শব্দ হয়। পুলিশ তৎপর হয়ে উঠল তাকে গ্রেপ্তার করতে। কাকে কেন গ্রেপ্তার করতে পুলিশ তৎপর হয়ে উঠেছিল? ননিবালা দেবীকে গ্রেপ্তার করতে পুলিশ তৎপর হয়ে উঠেছিল। চন্দননগরের বিভিন্ন স্থানে কয়েকটি বাড়িতে তল্লাশি ও বিপ্লবীদের নিমিষে পলায়নের পর ননিবালা দেবীকে আর চন্দননগরে রাখা নিরাপদ বলে মনে হয়নি পুলিশের। তারা বুঝতে পেরেছিল বিপ্লবীদের গোপনে সাহায্য করে চলেছে তিনি, তাই পুলিশ তাকে গ্রেপ্তার করতে তৎপর হয়। 4 দাগে রয়েছে নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর নিজের ভাষায় লেখো। প্রশ্নের মান 5 করে 5 × 2 = 10। ননিবালা দেবী সবই অস্বীকার করতেন। ননিবালা দেবী কোন কথা অস্বীকার করতেন, তার ফলশ্রুতি বা কী হতো? বিপ্লবী দলের কর্মী কমলা দাশগুপ্ত প্রণীত স্বাধীনতা সংগ্রামে নারী নামাঙ্কিত গদ্য থেকে উদ্ধৃত উক্তিটি গৃহীত হয়েছে। ননিবালা দেবী গ্রেপ্তার হওয়ার পর কাশীর ডেপুটি পুলিশ সুপারিনটেন্ডেন্ট জিতেন ব্যানার্জির জেরায় তিনি বিপ্লবীদের সম্পর্কিত যাবতীয় তথ্যকে অস্বীকার করেন। জানিয়েছিলেন কোনো বিপ্লবীকে তিনি চেনেন না, কারোর সম্পর্কে কোনো তথ্য জানেন না। বিপ্লবীদের সম্পর্কে যাবতীয় তথ্য গোপন করার কারণে ননিবালা দেবীকে মাটির নিচে আলো বাতাসহীন
দুর্ভেদ্য অন্ধকার সেলে আটকে রাখা হয়। অর্ধমৃত অবস্থাতেও তার মুখ থেকে একটি কথাও বের করতে পারেনি পুলিশ প্রশাসন। সেলের তালা খুলে দেখা যায় তিনি জ্ঞানশূন্য অবস্থায় মাটিতে পড়ে আছেন। কত আছে তোমার পকেটে? বক্তাকে কাকে উদ্দেশ্য করে এই বক্তব্য? এই বক্তব্যের কারণ কি? অজিত কৃষ্ণ বসু প্রণীত জাদুকাহিনী নামাঙ্কিত গল্পে উদ্ধৃত উক্তিটির বক্তা হলেন এক নাম পদবীবিহীন জোয়ান। ইংল্যান্ডের বহু পরিচিত জাদুকর ডেভিড ডেভান্টকে উদ্দেশ্য করে এই বক্তব্য। একদিন সন্ধ্যাবেলা জনবিরল পথে ডেভিডকে আজকে দিয়ে এক জোয়ান চেয়েছিল কিছু টাকা আদায় করতে, কেননা সে দেখেছিল এই জাদুকর হাওয়া থেকে দিব্যি টাকা এনে দিতে পারেন। জাদুকরের এই জাদুশক্তিকে তার কাছে বাস্তব বলে মনে হয়েছিল, তাই সে জানিয়েছিল হাওয়া থেকে সিলিং এনে ডেভিড যেন তার টুপিটি ভরে দেন। ডেভান্ট অবশ্য বুঝতে পেরেছিলেন এই খ্যাপানাকে লোকটি যেভাবে টাকা চাইছেন তা দেওয়া সম্ভব নয়, কেননা হাওয়া থেকে কখনো টাকা পাওয়া যায় না। তাই তিনি জানালেন সেই জোয়ান ইচ্ছে করলে তার পকেট থেকে যে টাকা আছে তা নিতে পারে। এই বক্তব্যের প্রেক্ষিতে উদ্ধৃত উক্তিটি করেছেন সেই অপরিচিত জোয়ান। কি না করেছেন পটলবাবু? পটলবাবুর কাজকর্মের পরিচয় দাও। বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় লেখক ও বিশ্ববন্দিত চলচ্চিত্রকার সত্যজিৎ রায় প্রণীত এক ডজন গপ্প গ্রন্থের অন্তর্গত পটলবাবু ফিল্মস্টার গল্পটির মুখ্য চরিত্র পটলবাবু। অভিনয় তার জীবনের অঙ্গ, কিন্তু অর্থাভাবে তিনি অভিনয়কে জীবনের সঙ্গে সংযুক্ত করতে পারেননি। 1943 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তার কাজ চলে যায়। সেই থেকে তিনি রোজগারের ধান্দায় বিভিন্ন জায়গায় ঘুরেছেন। কিছুদিন একটি মণিহারি দোকান দিয়েছিলেন, কিন্তু বছর পাঁচেক চলার পর দোকান উঠে যায়। অতঃপর পটলবাবু একটি বাঙালি অফিসে কেরানিগিরি কাজ করেন, কিন্তু বড় কর্তা বাঙালি সাহেব মিটারের ঔদ্ধত্য আর অকারণ চোখ রাঙানি সহ্য করতে না পেরে তিনি চাকরি ছেড়ে দেন। তারপর 10 বছর ইন্স্যুরেন্সের দালালি থেকে শুরু করে সব কাজই করেছেন। সত্যজিৎ লিখেছেন, কিন্তু যে অভাব, যে টানাটানি সে আর দূর হয়নি কিছুতেই। সাম্প্রতি তিনি একখানি লোহলক্করের দোকানে ঘোরাঘুরি করেছেন কাজের জন্য। 5 দাগে রয়েছে নিচের বিকল্পগুলির মধ্যে সঠিক বিকল্পটিকে বেছে নাও। যে কোনো তিনটি, প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 3 = 3। ধ্যান গম্ভীর এই যে ভূধর, গিরি, শৃঙ্গ, নদী না সাগর, জপমালা, ধৃত প্রান্তর নদী। প্রশ্ন, ভারতীয় কবিতায় কবি দু বাহু বাড়ায়ে প্রণাম করেন স্বর্গের দেবতা, নরদেবতা, ইষ্ট দেবতা না গৃহদেবতাকে? উত্তর হবে নরদেবতা। প্রশ্ন, কাতুকুতু দিলে গরু করে লাফালাফি, দৌড়াদৌড়ি, ছটফট, গুতোগুতি। উত্তর হবে ছটফট। প্রশ্ন, স্বাদের রাজত্ব পৃথিবীতে চিরদিন অক্ষুণ্ণ, তারা ছিলেন ধনী, দরিদ্র, কৃপণ না বীর? উত্তর হবে দরিদ্র। প্রশ্ন, তেমনই এবার ফিরতে হবে সত্যি, কোথায় ফেরার কথা কবি কবিতায় লিখেছেন? ধানের গুচ্ছে, রঙের বাক্সে, মন খারাপের গর্তে, খেলার মাঠে? উত্তর হবে মন খারাপের গর্তে। 6 থেকে রয়েছে খুব সংক্ষেপে নিচের যে কোনো 3টি প্রশ্নের উত্তর নিজের ভাষায় লেখো। প্রশ্নের মান 1 করে 1 × 3 = 3। কবিতায় ভারতভূমিকে পূর্ণতীর্থ বলা হয়েছে কেন? তীর্থক্ষেত্রে পূর্ণ লাভের আশায় যেমন বহু মানুষের সমাবেশ ঘটে, ঠিক তেমনই ভারতভূমির অমোঘ আকর্ষণে যুগে যুগে বিভিন্ন জাতি ও ধর্মের মানুষ পৃথিবীর নানা প্রান্ত থেকে এখানে এসেছে, তাই ভারতভূমিকে পূর্ণতীর্থ বলা হয়েছে। দিন ফুরালো কবিতায় ছেলেদের আক্ষেপের কারণ কি? কবি শঙ্খ ঘোষ প্রণীত দিন ফুরালো কবিতায় ছেলেদের সন্ধ্যার পূর্বেই মাঠ ছেড়ে বাড়ি ফিরতে হবে বলে আক্ষেপ হয়েছিল। জবাবটা জেনে নেব। তাকে কার কাছ থেকে জবাব নেওয়ার কথা বলা হয়েছে? কবি সুকুমার রায় লিখেছেন নোটবুক নামাঙ্কিত কবিতাটি। এই কবিতায় মেজদাকে খুঁচিয়ে জবাবটা জেনে নেওয়ার কথা বলা হয়েছে। নোট বই কী ধরনের লেখাতে ভরা? নোট বই নানান সম্ভব অসম্ভব, বাস্তব অবাস্তব প্রশ্ন উত্তরে ভরা। কবি যখন ছবি আঁকেন তখন কী কী ঘটনা ঘটে? কবি যখন ছবি আঁকেন তখন 3টি শালিক ঝগড়া থামায়, চড়ুই পাখি অবাক হয়ে তাকায়, মাছরাঙা মাছ ভুলে তার নীল রঙটি ধার দিতে চায়, প্রজাপতির ঝাঁক ছবিতে থাকতে চায়, গর্তকে ইঁদুরও পিটপিটে চোখে তাকায়, রং তুলিরাও বেজায় খুশি হয়। 7 দাগে রয়েছে নিচের যে কোনো 2টি প্রশ্নের উত্তর নিজের ভাষায় লেখো। প্রশ্নের মান 2 করে 2 × 2 = 4। প্রথম, হে রুদ্রবীণা বাজো বাজো বাজো। রুদ্রবীণা কি? কবিতার বেজে ওঠার প্রত্যাশী কেন? রুদ্রবীণা হলো শিবের বীণা।
রুদ্রবীণা প্রলয়ের প্রতীক। রুদ্রবীণার ঝঙ্কারে সভ্যতার সমস্ত জীর্ণ সংকীর্ণতা দূর হয়ে যাবে, সমস্ত অন্ধকার ও কুসংস্কারের বাঁধন ছিঁড়ে যাবে। এর ফলে যারা দূরে আছে তারাও ভারতবর্ষে ছুটে আসবে এবং সবার মিলন সম্ভব হবে। কে এক্ষুনি আকাশ জুড়ে লক্ষ রঙের দৃশ্যে চমকে দেবেন। বর্তমান যুগের অন্যতম শ্রেষ্ঠ কবি শঙ্করঘোষ প্রণীত দিন পুরানো নামাঙ্কিত কবিতায় ঈশ্বর এক্ষুনি আকাশ জুড়ে লক্ষ রঙের অপূর্ব দৃশ্যে সবাইকে চমকে দেবেন। মূঢ় ওরা। কবিতায় তাদের মূঢ় বলার কারণ কি? কবিতায় তাদের মূঢ় বলা হয়েছে কারণ তারা তাদের নাম চিরস্থায়ী করার জন্য যা করেছে তা অতি নির্বুদ্ধিতার পরিচায়ক। কেননা ওভাবে বেঁচে থাকা যায় না। মানুষ মনে রাখে মহৎ কাজকে, মহৎ কাজের মধ্যেই মানুষের স্মৃতি বেঁচে থাকে, কিন্তু যশলোভী ওই মানুষগুলো তা না করে অর্থহীন অট্টালিকা সৌধ নির্মাণ করেছে, তাই তারা মূঢ়। পরের প্রশ্ন 8 দাগে রয়েছে নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর নিজের ভাষায় লেখো। প্রশ্নের মান 5 করে, 5 গুণ 2 = 10। হেতায় দাঁড়ায়ে দু বাহু বাড়ায়ে নমি নরদেবতারে। নরদেবতা বলতে কবি কাকে বুঝিয়েছেন এই বক্তব্যের নিহিত অর্থ ব্যাখ্যা করো। ভালো গুরুত্ব দেখে আমি আস্তে স্ক্রল ডাউন করছি, তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা থামিয়ে বা স্ক্রিনশট নিয়ে কিন্তু সম্পূর্ণ উত্তর তোমাদের খাতে নোট ডাউন করে নেবে। কোথাও লিখতে বা বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। ভালো করে দেখে নাও। পরে হচ্ছে চমকে দেবেন লক্ষ রঙের দৃশ্যে। কে কীভাবে লক্ষ রঙের দৃশ্যে চমকে দেবেন? ভালো করে উত্তরটা দেখে নাও। পরের প্রশ্ন ঠাকুমা গল্প শোনায় যে নাতনিকে। কোন গল্পের কথা বলা হয়েছে? এই গল্পের পরে আর কোন দৃশ্য গিয়েছে? ভালো করে উত্তরটা দেখে নাও। পরে হচ্ছে 9 দাগে খুব সংক্ষেপে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো দুটি। প্রতিটি প্রশ্নের মান 1 করে, 1 × 2 = 2। মাকু কতদিনের চাবি দেওয়া হয়েছিল? মাকুকে 15 দিনের চাবি দেওয়া হয়েছিল, তাই তো ওটাকে বটতলা থেকে তুলে মাকুর চাবিকাঠি বানিয়েছে। এখানে মাকুর চাবিকাঠিটা আসলে কী ছিল? লটারির টিকিট। সঙ্গে লটারিতে কত টাকা পড়েছিল? 5,000 টাকা। 10 দাগে রয়েছে নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর সংক্ষেপে লেখো। প্রশ্নের মান 3। প্রথম, সোনা কিভাবে মাকুকে কাঁদালো? সোনা মাকুর কলকবজার ফাঁকে সবচেয়ে ওপরে জ্যামের টিন বসিয়ে তার তলায় কোদাল দিয়ে মুখে রবারের নল লাগিয়ে নলের অন্য দিকটা মাকুর মুন্ডুর ভিতরে 2 চোখের মাঝখানে গুঁজে দিল। তারপর গ্লাসের জলটুকু টিনে ঢেলে পট করে খুলির ঢাকনি বন্ধ করেই মাকুর নাকের টিপকল টিপে দিল। সঙ্গে সঙ্গে ঘুম ভেঙে উঠে মাকু কেঁদে ভাসিয়ে দিল। কীভাবে জানোয়ারদের ওষুধ খাইয়েছিল? লীলা মজুমদার প্রণীত মাকু নামাঙ্কিত কিশোর উপন্যাসে দেখা যায় সার্কাস খেলা দেখানোর পূর্বে জানোয়ারদের শরীর ঠিক রাখার জন্য ভিটামিন ঔষধ খাওয়ানো হতো। সেই ওষুধ খাওয়ানোর দায়িত্ব ছিল সঙ্গের ওপর। ইজরের পকেট থেকে ছোট সবুজ রঙের ওষুধের কৌটোটি খুঁজে বার করে সে। এরপর গুড়ের সঙ্গে মিশিয়ে একটা করে বড়ি সে জানোয়ারদের মুখের মধ্যে পুরে দেয়। কিন্তু এতেই বিপত্তি শেষ ছিল না, কেন ভিটামিনের বদলে ভুল করে খেয়েছিল কড়াজোলা, ফলে জানোয়ার অতি দ্রুত অসুস্থ হয়ে পড়েছিল। হোটেলার জন্মদিনে রান্নার যে আয়োজন হয়েছিল তার পরিচয় দাও। লীলা মজুমদার প্রণীত মাকু নামাঙ্কিত কিশোর উপন্যাসে হোটেলার জন্মদিনে বিভিন্ন শোভনীয় আহারের ব্যবস্থা হয়েছিল। সেই রান্নার তালিকায় ছিল ভুনা খিচুড়ি, হরিণের মাংসের কোরমা আর অপূর্ব সুন্দর পায়েস। সেই সব রান্নার জন্য আয়োজন ও প্রস্তুতির কোনো ত্রুটি ছিল না। 11 রয়েছে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর নিজের ভাষায় লেখো। প্রশ্নের মান 5। সে এক ইলাহি ব্যাপার। কোন ব্যাপারকে কেন ইলাহি বলা হয়েছে? লীলা মজুমদার প্রণীত মাকু নামাঙ্কিত কিশোর উপন্যাসে বনের মধ্যে থাকা অপূর্ব এক হোটেলকে ইলাহি ব্যাপার বলা হয়েছে। সেই হোটেলের চেহারা দেখে সোনা টিয়াকে অবাক। গাছ থেকে খানকতক বড় লণ্ঠন ঝুলছে। গাছের গোড়ায় 3টি পাথর বসিয়ে প্রকাণ্ড উনুন তৈরি করা হয়েছে। তার গনগনে আগুনের ওপর মস্ত পেতলের হাঁড়িতে টকবক করে ফুটছে সুস্বাদু খাদ্য। চারিদিকে তার সুগন্ধ ছড়িয়ে পড়ছে। মাথার ওপর ডালপালার ফাঁক দিয়ে চাঁদের স্নিগ্ধ আলো এসে পড়ছে। শুকনো পাতা দিয়ে ঢাকা মাটিতে সেই আলো অপূর্ব ছবির মতো চিত্র তৈরি করছে। সেজন্য আলোচ্য এই উক্তিটি করা হয়েছে। শুনে সোনাটিয়া মহাখুশি। কার কোন বক্তব্য শুনে কারা খুশি হয়েছিল? এই খুশি হওয়ার কারণ কি? ভালো করে উত্তর দেখে নাও। আমি আর মুখে বলছি না, আমি আস্তে স্ক্রল ডাউন করছি, ভালো করে তোমরা উত্তরটা খাতাতে নোট ডাউন করে নেবে। 12 দাগে রয়েছে নিচের বিকল্পগুলির মধ্যে সঠিক বিকল্পটি বেছে নাও। যে কোনো 5টি। প্রতিটি প্রশ্নের মান 1 করে, 1 × 5 = 5। প্রথম, যে বিভক্তি চিহ্ন যে কোনো কারকের সঙ্গে প্রযুক্ত হতে পারে তাকে বলে শূন্য বিভক্তি, ক্রিয়া বিভক্তি, তির্যক বিভক্তি, তার নির্দেশক হতে হবে তির্যক বিভক্তি।
সেইভাবে চলে যাবে ভাবা যায়নি। নির্ণয়িক অংশটি হলো বাক্যাংশ কর্ম উপবাক্যায়ী কর্তা কর্তৃ সম্বোধন না কর্ম সম্বোধন। উত্তর হবে বাক্যাংশ কর্ম। প্রশ্ন, নিচের কোন শব্দটিতে কৃত প্রত্যয়ের ব্যবহার আছে? নোনা, ব্যথি, নাবিক না গতি? উত্তর নোনা। প্রশ্ন, নিচের কোনটি কর্মের বিপসার উদাহরণ? হাতে হাতে কাজটি করলাম, কি কি খাবে? আমাতে তোমাতে মিলে কাজটি করলাম, উপরে কোনোটি নতে, কি কি খাবে? শুদ্ধ বানানটি হবে আ তয়ময় দন্তসায়ের খন্ডে ত, আ তয়ময় দন্তসায়কার ত, আ তয়ময় তালবসায়ের খন্ডে ত, আ তয়ময় দন্তসায়ের খন্ডে ত। প্রদত্ত কোন শব্দটি যোগরূঢ় শব্দের উদাহরণ? পঙ্কজ গায়ক, পরিধি। উত্তর হবে পঙ্কজ। 13 দাগে রয়েছে, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো 5টি, প্রতিটি প্রশ্নের মান 1 করে, 1 × 5 = 5। প্রথম, অনুসর্গ কাকে বলে, এর অন্য নাম কি? উত্তর লিখবে যে সমস্ত সার্থক শব্দ বাক্যে ব্যবহৃত নামপদের পরে বসে বিভক্তির কাজ করে তাকে অনুসর্গ বলে। অনুসর্গের অন্য প্রতিশব্দ হলো পরসর্গ, যেমন দ্বারা, দিয়া, কর্তৃক প্রভৃতি। তির্যক বিভক্তি কাকে বলে? যে বিভক্তি একাধিক কারকে ব্যবহার করা হয় তাকে তির্যক বিভক্তি বলে, যেমন এ বিভক্তি। সম্বোধন পদকে কারক বলা যায় না কেন? সম্বোধন পদকে কারক বলা যায় না কারণ সম্বোধন পদের সঙ্গে ক্রিয়াপদের কোনো সম্পর্ক থাকে না। কৃত প্রত্যয় কাকে বলে? উদাহরণ দাও। ধাতু প্রকৃতির সঙ্গে যে প্রত্যয় যুক্ত হয় তাকে কৃত প্রত্যয় বলে, যেমন দৃশযুক্ত তব্য, দ্রষ্টব্য, পাযুক্ত আনীয়, পানীয়, গমযুক্ত তি, গতি, মাযুক্ত ত্রিচ, মাতা। অধিকরণ কাকে বলে? ক্রিয়ার আধারকে অধিকরণ কারক বলে, অর্থাৎ যে স্থানে বা যে সময়ে ক্রিয়া সম্পন্ন হয় তাকে অধিকরণ কারক বলে। যেমন জলে মাছ থাকে, এখানে থাকা ক্রিয়াটি জলে সম্পন্ন হচ্ছে তাই এটি অধিকরণ কারক। 14 দাগে রয়েছে, নিচে যে কোনো একটি বিষয় অবলম্বন করে প্রবন্ধ রচনা করো। প্রশ্নের মান 6। পরিবেশ রক্ষায় ছাত্রছাত্রীদের ভূমিকা। দেশ ভ্রমণ, একটি প্রাচীন বটগাছের আত্মকথা। খেলাধুলার প্রয়োজনীয়তা। পরে হচ্ছে পত্র রচনা করো। তোমার গ্রামে একটি ডাকঘর স্থাপনের আবেদন জানিয়ে ডাকঘর কর্তৃপক্ষের নিকট একটি আবেদনপত্র রচনা করো। অথবা দিয়ে আসতে পারে, বিদ্যালয়ে বৃক্ষরোপণ উৎসব করার জন্য আবেদন জানিয়ে প্রধান শিক্ষকের কাছে একটি চিঠি লেখো। ভালো করে তোমরা পত্র রচনাটা দেখে নাও ভালো করে। আমি আস্তে স্ক্রল ডাউন করছি। যে ডেটে তোমরা চিঠি লিখছো সেই ডেটটা কিন্তু বসাবে। পরের পত্র রচনা দেখে নাও। বিদ্যালয়ে বৃক্ষরোপণ উৎসব অনুষ্ঠানের আয়োজন করার জন্য আবেদন। ভালো করে দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের থার্ড সামেটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষার সপ্তম শ্রেণীর বাংলার কোশ্চেন পেপার। আর তোমরা কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করে দেখলেই ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হওয়া লাগলে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করো, যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দেবে। বছর সপ্তম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে সপ্তম শ্রেণীর প্রতি বিষয়ের সিলেবাস, প্রশ্নকার এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিই। তোমরা এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারবে, তারপরে ক্লিক করলেই সমস্ত ভিডিওগুলো কিন্তু তোমরা পর দেখে নিতে পারবে। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে যদি কোনো কম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। ভালো করে তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও।